নমস্কার, আমি শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল বলছি। বিগত পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন জিওগ্রাফির যে ভিডিওগুলো তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম, সেখানে তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছো যে পিএসসির জিওগ্রাফির যে সিলেবাস, সেই সিলেবাসের কভার করার জন্য কি কি বই পড়া যেতে পারে। সেই উপলক্ষে আজ এই ভিডিওটা তোমাদেরকে জানাচ্ছি, যেখানে তোমরা মন দিয়ে শুনলে বুঝতে পারবে যে কি কি বই পড়তে হবে এই সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। তার আগে একটা কথা জেনে রাখো যে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা হয়। স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, পিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি অ্যানালিসিস করো, দেখবে পিএসসির কোয়েশ্চেন কিন্তু এদের তুলনায় অনেক স্ট্যান্ডার্ড। সেই কারণে তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালিসিস করতে হবে, এবং এই সংক্রান্ত অ্যানালিসিস আমাদের আগের ভিডিওতে দেয়া হয়েছে, তোমরা সেটাও খেয়াল করবে। এবং এই অ্যানালিসিস বিশ্লেষণ করে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এবং সেই জন্য তোমাদেরকে আরও কিভাবে সতর্ক হতে হবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। চলো আমরা পুরো সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে তোমাদেরকে জানাবো যে কোন বইটা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এখন তোমাদের আমি যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন জিওগ্রাফির সিলেবাসটা স্ক্রিনে দেখাচ্ছি, এবং স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ফুল মার্কস রয়েছে। এখানে যে এক্সাম হবে সেখানে 100 মার্কস এবং টাইম রয়েছে 1 hour 30 minutes। এবং একটা বিষয় পরিষ্কার যে ফুল মার্কস 100 হলেও, অর্থাৎ 100টা কোয়েশ্চেন থাকবে, কিন্তু সময়টা কিন্তু 90 মিনিট। অনেক স্পিডে তোমার এই অ্যান্সারগুলো করতে হবে। এবার এই সিলেবাসে দুটো সেকশন আছে, একটা সেকশন 1। সেকশন 1 এর মধ্যে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, আর রয়েছে তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা দেখছি যে 1 নম্বর আর এই 2 নম্বর, এটা সম্পূর্ণ জিওটেকটনিক্স, আমি শর্ট ফর্মে লিখছি। আর 3 আর 4 এই দুটো সম্পূর্ণরূপে জিওমরফোলজি। আর 5 থেকে 8 পর্যন্ত ক্লাইমেটোলজি। এই হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফিতে টেকটনিক্স, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি রয়েছে। এই টেকটনিক্স এর মধ্যে দেখছি যে অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিনস, এইটা একটা বেসিক জিনিস, এবং এখান থেকে স্টার্ট হয়েছে, যেখানে তোমার বেশ কিছু ক্লাসিক্যাল থিওরিজ রয়েছে কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিনস এর অরিজিন সম্পর্কে। কন্টিনেন্টাল ড্রিফটের থিওরি বা প্লেট টেকটনিক্স থিওরি তো তোমরা প্রথম থেকেই পড়ে আসছো, এগুলো জানোই। এরপর যেটা রয়েছে যে আমরা নর্মালি যেটা জানি, এপিরোজেনিক, ওরোজেনিক, মহীভাবক গিরিজনী আলোড়ন। তারপর রয়েছে ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্মস অ্যান্ড দেয়ার অরিজিন, যে মাউন্টেন, প্লেন, প্লেটো, এই যে ভাগগুলো এবং তাদের হচ্ছে কিভাবে তাদের অরিজিন হয়েছে সেগুলো নিয়ে রয়েছে। আর তারপর রয়েছে ভলক্যানোস অ্যান্ড দেয়ার ল্যান্ডফর্মস। তারপর আর্থকোয়েক আছে, এছাড়া আর্থ ক্রাস্ট আছে, আর্থ ক্রাস্টের জেনারেল প্রপার্টিজ, মোড অ্যান্ড অরিজিন অফ ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক্স। এই হচ্ছে বেসিক সিলেবাস। এই সিলেবাসটা তোমাদের প্রত্যেকেরই সবাইয়ের জানা। আমার যেটা একটা ধারণা, আমাদের জেনারেলি এই অরিজিন অ্যান্ড কন্টিনেন্টস
অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিনস, এইটা তোমাদের একটু নতুন লাগতে পারে, বাকি সব সিলেবাসটাই কিন্তু তোমাদের পরিচিত যায়। এরপর আমরা চলো জিওমরফোলজিতে যাই। নর্মাল যে বিষয় দিয়ে শুরু, ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং, এটা রয়েছে। এভলিউশন অফ ল্যান্ডফর্মস আন্ডার ডিফারেন্ট সাইকেল অফ ইরোশন, বলছে ডিফারেন্ট এভলিউশন অফ ল্যান্ডফর্মস আন্ডার ডিফারেন্ট সাইকেল অফ ইরোশন। এখানে কোন কোন এজেন্ট বলছে? ফ্লুভিয়াল মানে রিভার, গ্লেশিয়াল, এওলিয়ান, উইন্ড, মেরিন মানে তোমার সি ওয়েভ যে মেরিন, ক্রাস্ট, 1 2 3 4 5, পাঁচটা ল্যান্ডফর্মস রয়েছে। এই ল্যান্ডফর্মস এর যে সাইকেল অফ ইরোশন সেটা নিয়ে আমাদের জানতে হবে। এরপর রয়েছে এভলিউশন অফ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট টু স্ট্রাকচার, এইটা ও তোমরা অনার্সে পড়েছো, এবং এই হচ্ছে ছোট সিলেবাস, খুব একটা বড় সিলেবাস নয়। জিওমরফোলজিতে আমাদের স্কুল সার্ভিসেও আরো বেশি পড়তে হয়, মাদ্রাসা সার্ভিসে বেশি পড়তে হয়। এরপর লাস্ট যেটা ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার বেল্টস ওভার দ্য আর্থ, এয়ার মাস, প্ল্যানেটরি উইন্ডস, লোকাল উইন্ডস, প্রিসিপিটেশন, অরিজিন অ্যান্ড টাইপস, সাইক্লোনস, অ্যান্টিসাইক্লোনস, আর শেষে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট। সেখানে বলে দেয়নি, তবে আমাদের মনে রাখতে হবে এখানে কোপেন এবং তার সঙ্গে সঙ্গে থনথয়েট, এই দুটো মেনলি পড়তে হয়। এবার আমরা চলো এরপর যে পার্টটা রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, সেখানে কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, ইকোলজি, ইকোসিস্টেম, নেচার, এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু তোমরা সবাই পড়েছো, অনার্স লেভেলে এগুলো সবই পড়েছো। নেচার অ্যান্ড ম্যানমেড ইকোসিস্টেম, এটাও পড়েছো। কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, এটাও তোমাদের পরিচিত পার্ট। এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন, কনজারভেশন, তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল যে প্রবলেম, গ্লোবাল ইস্যু, গ্রিন হাউস এফেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এই সবগুলোই তোমাদের পরিচিত জায়গা থেকেই প্রশ্নগুলো এখানে পার্ট দেয়া রয়েছে। এরপর তাহলে আমরা দেখলাম সেকশন 1, এখানে 4টে বিভিন্ন বিষয় রয়েছে। এবার সেকশন 2 তে আমরা চলে যাচ্ছি, যে সেকশন 2 তে দেখব প্রথমে আমরা দেখছি ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির যে সিলেবাসটা বলা হয়েছে সেখানে রয়েছে geographical factors favorable for the localization of the following major economic activities, এখানে লাম্বারিং আছে, আমরা লাম্বারিংটা দিয়েই অনার্সের রিসোর্সের পরে লাম্বারিং দিয়ে শুরু করতাম। সেখানে লাম্বারিং সম্পর্কে তোমার কোন ক্লাইমেটে লাম্বারিং সব থেকে ভালো হয়, কোন ক্লাইমেটে ভালো হয় না, তার কারণ কি, এই সমস্ত বিষয়, এবং কেন গড়ে উঠেছে যেখানে ভালো হচ্ছে, সেই সব জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। এরপর আমাদের চিরপরিচিত এলাকা এগ্রিকালচার, এখানে কিছু কিছু মেন এগ্রিকালচারের নাম বলে দিয়েছে, ইন্টেন্সিভ, সাবসিস্টেন্স, এক্সটেন্সিভ অ্যান্ড প্ল্যান্টেশন এগ্রিকালচার। মোট আমরা দেখছি 4খানা মেজর এগ্রিকালচারাল টাইপস নিয়ে বলা আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে কি, এর সঙ্গে সঙ্গে আরো বেশি পুরোপুরি একদম সম্পূর্ণ একটা এগ্রিকালচার ক্লাসিফিকেশন অফ এগ্রিকালচার, এটা পড়তে হবে। নেক্সট আমরা ফিশিং পড়ছি। অ্যাকচুয়ালি লাম্বারিং ফিশিং পরপরই থাকে। ফিশিং রয়েছে, সেই তোমার ওয়ার্ল্ড মেজর ফিশিং গ্রাউন্ড, সেগুলো পড়তে হবে। ফেভারেবল কন্ডিশন অফ ফিশিং গ্রাউন্ড, এগুলো পড়তে হয়, কোন দেশ ফিশিং এ সব থেকে এগিয়ে, এবং হচ্ছে কারেন্ট ডেটাগুলো কাজে লাগবে। এরপর আমরা দেখছি মাইনিং রয়েছে, সেখানে কোল, পেট্রোলিয়াম, আয়রন ওর, এবং এখানে কি পড়তে হয় মাইনিং এ, এই যে কোল, পেট্রোলিয়াম, আয়রন ওর এবং দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন, বন্টন এবং ব্যবহার সারা পৃথিবী ব্যাপী, এগুলো পড়তে হয়। কিন্তু মনে রাখতে হবে যে কোল, পেট্রোলিয়াম আর আয়রন ওর ছাড়া ম্যাঙ্গানিজ থেকে, টাংস্টেন থেকে আরো যেসব তোমার মিনারেলস রয়েছে, সেগুলো কিন্তু এখানে দেখে রাখতে হবে, কোনটা থেকে প্রশ্ন হবে এখনো তো এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। পাওয়ার রিসোর্স, সেখানে কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল, প্রচলিত এবং অপ্রচলিত, তার মানে পুরো ডিটেলস পড়তে হবে এখানে, সম্পূর্ণ সিলেবাসটাই এখানে পড়তে হবে। কনভেনশনাল যেমন তোমার জলবিদ্যুৎ থেকে শুরু করে তাপবিদ্যুৎ,
এগুলো রয়েছে। অপ্রচলিতর মধ্যে যতগুলো টাইপ আছে, ভাগ আছে, সমস্তগুলো দেখতে হবে। এরপর আমরা দেখছি ম্যানুফ্যাকচারিং, শ্রম শিল্প বা শিল্প, সেখানে কি কি পড়তে হবে? আয়রন অ্যান্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কটন টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ। আমরা দেখছি 1 2 3 4 চারটে, কিন্তু আরো তো যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো আমাদের দেখে রাখতে হবে। এই হচ্ছে ইকোনমিক জিওগ্রাফির সিলেবাস। তোমরা এই সিলেবাসটা দেখছো যে তোমরা অনার্সে যা পড়েছিলে তার অনেক কাটছাট করা সিলেবাস, তোমাদের আরো বেশি পড়তে হয়েছে। আর এরপর আমরা দেখছি যে ইকোনমিক জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে এইখানে একটু তোমাদের বই বলে দেওয়া বা হচ্ছে এইখানে একটু সমস্যার। এমনিতে সিলেবাসটা খুব একটা কঠিন নয়। প্রথমেই শুরু বলছে কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ভৌগোলিক পরিবেশের ধারণা, নেচার রিজিয়নস অফ দ্য আর্থ, প্রাকৃতিক অঞ্চল তার ধারণা, তাদের ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ ক্লাইমেট, এই এই যে ন্যাচারাল রিজিয়নে গড়ে ওঠার জন্য ক্লাইমেটের রোল, ড্রেনেজের রোল, রিলিফের রোল, এবং সেখানে যেসব তোমার অঞ্চল রয়েছে ন্যাচারাল রিজিয়ন, সেখানের হিউম্যান অ্যাক্টিভিটিস গুলো কিভাবে তোমার ক্লাইমেট, ড্রেনেজ, রিলিফের দ্বারা কন্ট্রোল হয় সেগুলো পড়তে হবে। এবং এখানে বলছে যে উইথ এক্সাম্পল দিয়ে পড়তে হবে, উইথ পার্টিকুলার রেফারেন্স টু ফুড গ্যাদারিং, যেসব হচ্ছে নোম্যাডস বা হচ্ছে তোমার আহ, আহ, আদিম জনজাতি, তারা কিভাবে খাদ্য সংগ্রহ করে, তাদের পশুপালন ব্যবস্থা কিরকম, তাদের জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, সেই বিষয়গুলো এখানে আলোকপাত করতে হয়। এখানে এরপর রয়েছে সেটেলমেন্ট প্যাটার্ন। এটা তোমরা জানো সেটেলমেন্ট দু ধরনের, এক রুরাল, আরবান। সেখানে রুরালটা অত প্রবলেমেটিক নয়, এখানে আরবান সেটেলমেন্ট তার হায়ারার্কি আছে, মানে ক্রমবিন্যাস, তার গ্রোথ, ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ডে, এগুলো পড়তে হয়। এবং সঙ্গে সঙ্গে শুধু সেটেলমেন্ট বলেনি, সেটেলমেন্টের সঙ্গে সঙ্গে পপুলেশনও কিন্তু বলছে। সুতরাং এখানে দুটো বিষয় আলোকপাত করতে হবে। এই গেল তোমার হিউম্যান জিওগ্রাফি সিলেবাস। এবার আমাদের সব শেষে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা শুরু থেকেই পড়তে হয়, নিচু ক্লাস থেকে। সেখানে আমরা দেখছি সিলেবাসের শুরুতে আছে জিওলজিক্যাল স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এইগুলো একদম ফিজিক্যাল ফ্যাক্টরস। আমরা জেনারেলি কম পড়ি স্ট্রাকচার, জিওলজিক্যাল স্ট্রাকচারটা। রিলিফ আমরা মোটামুটি পড়ি, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এগুলো আমাদের তো পড়তেই হয়। এগুলো তোমাকে ডিটেলসে একটা ভালো বই ধরে ধরে পড়তে হবে, এবং পাশাপাশি তোমাকে ডব্লিউবিসিএস এর প্রিলি মেন্সের কোয়েশ্চেন গুলো দেখতে হবে, কেননা জিওগ্রাফি ইন্ডিয়াতে প্রিলিতে 25 থাকে, আর তোমার মেন্সে তোমার রয়েছে 100 নম্বর। সুতরাং তারা কেমন এই রেসপেক্টে প্রশ্ন করেছে বা করছে সেগুলো তোমাদের সম্যকভাবে জানা দরকার, জানলে তোমাদের সুবিধা হবে। নেক্সট আছে ফিজিক্যাল ফ্যাক্টরস ছেড়ে ইরিগেশন, জলসেচ, রিভার ভ্যালি প্রজেক্ট, এবং নানান ধরনের রিভার ভ্যালি প্রজেক্ট। কোন কোন নদীর ওপরে রিভার ভ্যালি প্রজেক্ট গড়ে উঠেছে, কোন স্টেটে রয়েছে, এগুলো থেকে কোয়েশ্চেন হয়। এরপর তোমার এগ্রিকালচার, ইন্ডিয়ান এগ্রিকালচার, আর ইন্ডিয়ান এগ্রিকালচার বলতে গেলেই তো গ্রিন রেভলিউশন চলে আসে। গ্রিন রেভলিউশনের পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, এইসব ব্যাপারগুলো রয়েছে। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান মিনারেল রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। বেসড অন মিনারেল রিসোর্স, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন মোর অর লেস ডেভেলপ করেছে ইন্ডিয়া, সেই ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন গুলো, মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস গুলো পড়তে হয়। আর লাস্টলি আমরা ইন্ডিয়া থেকে পড়বো পপুলেশন, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এজ সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, আরবানাইজেশন অ্যান্ড রিজিয়নাল ডিসপ্যারিটিস। এই যে পপুলেশনের ওপর বেস করে আমরা এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে পড়ব। এরপর আমরা তোমাদেরকে যে 7খানা ইউনিট ধরে বললাম যে পিএসসি সিলেবাসে জিওগ্রাফির 7টা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে তোমরা কে কি বই পড়বে আমি প্রথম একদম বিষয় থেকে বলে যাচ্ছি। প্রথমে আমরা যেটা করব কি, শুরুতেই আমাদের রয়েছে জিওমরফোলজি, শুরু নয়, আমাদের শুরুতে রয়েছে জিওটেকটনিক্স। জিওটেকটনিক্সের দেখো তোমরা স্ক্রিনে আমরা 9খানা বইয়ের নাম বলেছি, 9খানা বইয়ের নাম বলেছি। তার মধ্যে আমরা লাস্ট 2খানা বই
যারা ইংলিশ ভার্সনে পড়বে তাদের জন্য বলা হয়েছে যে ফিজিক্যাল জিওগ্রাফি আর জিওমরফোলজি সাবিন্দর সিং এর। এই সাবিন্দর সিং এর বইটা যদি তারা পড়ে তাদের এই পার্টগুলো সবটাই কভার হয়ে যাবে। যারা বাংলা মিডিয়ামে পড়তে চাও তাদের জন্য বলি যে ভালো বই হচ্ছে ভূমিরূপের উদ্ভব ও প্রকৃতি, এটা খুব কাজের বই। তারপর তোমরা আধুনিক ভূমিরূপ বিজ্ঞান ডক্টর সুভাষ রঞ্জন বসু, ডক্টর রামকৃষ্ণ মাইতি, এই বইগুলো দেখতে পারো। এছাড়া তো বই রয়েছে প্রাকৃতিক ভূগোল, ডক্টর চন্দন সুরভি দাস ও তাপস কুমার প্রামাণিক, এই বইগুলো দেখতে পারো। মোর অরলেস বাকি বইগুলো একটা মানুষের পক্ষে তো সব বই কেনা সম্ভব নয়, অনেকের কাছে হয়তো কালেকশন থাকতে পারে, যাদের আছে তাদের বেশ ভালো, না হলে এতগুলো বই কেনার দরকার নেই। আমি যেগুলো বললাম 1, 2, 4 যদি কারোর বাড়িতে থাকে তাহলে দেখলে যথেষ্ট কাজের হবে। আর এছাড়া বাংলার পাশাপাশি যারা ইংরেজিও পড়তে পছন্দ করো, যাদের অসুবিধা হয় না, তারা জিওমরফোলজি বাই সবিন্দ্র সিং পড়লেই তাদের কাজের কাজ হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড পার্ট যেটা জিওমরফোলজি, সেখানেও চলে এসেছি। সেখানে যে বইয়ের লিস্ট দেয়া আছে 7খানা বইয়ের লিস্ট, তার মধ্যে ইংলিশ ভার্সনের জন্য বলি সব থেকে ভালো বই হচ্ছে, আমাদের সব বইগুলোই ভালো কিন্তু ইংলিশ ভার্সনে এই 7 নম্বর বইটা যেটা সাবিন্দর সিং এর বই, এই বইটা টেকটনিক্স এর ক্ষেত্রেও আর জিওমরফোলজির ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ, এই বইটা কাজে দেবে। এছাড়া বাকি বইগুলো তো থনবাড়ির বই তো কথা হবে না, পুরনো বই, খুব ভালো বই। আর ডক্টর অলকাই গৌতমের বই রয়েছে, তোমরা এই 7 নম্বরটা দেখলেই তোমাদের যথেষ্ট পড়া হয়ে যাবে। নেক্সট আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলছি এই 2 নম্বর বই যেটা ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ও রমেন্দ্র কুমার দাস, এই বইটা তোমরা পড়তে পারো, স্ট্যান্ডার্ড বই। পাশাপাশি তোমাদের এই 4 নম্বর বইটা যেটা টেকটনিক্স এর ক্ষেত্রেও বলেছি, আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, এখানেও কাজে দেবে। এই 1 নম্বর বই যেটা ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ বিদ্যা, এটাও তোমাদের যথেষ্ট কাজে দেবে। এইভাবে জিওমরফোলজিটা দেখো। এরপর আমরা তোমার ক্লাইমেটোলজি পোর্শনে চলে যাব। ফিজিক্যাল জিওগ্রাফি যে পোর্শনগুলো রয়েছে, এক্ষেত্রে আমরা 8খানা বইয়ের নাম বলেছি। তোমরা যারা ইংলিশ ভার্সনের জন্য পড়বে ক্লাইমেটোলজি ডিএস লাল আর ক্লাইমেটোলজি সাবিন্দর সিং, তারা ব্যবহার করতে পারো। বাকি বই যথেষ্ট ভালো, কিন্তু তোমাদের এই দুটো বই থাকলেই বা যে কোনো একটা বই থাকলেই তাদের কাজ মিটে যাবে। এরপর বাংলা বই যারা পড়তে চাইছো, যদি একদম ডিটেলসে পড়তে চাও, তাহলে এই গতিশীল জলবায়ুবিদ্যা ডক্টর বিদ্যুৎ প্রামাণিক, এই বইটা এখন নতুন বেরিয়েছে, বইটা বেশ ভালো। তারপর যুধিষ্ঠির হাজরার যে বইটা, সে বইগুলো ভালো। বাকি বইগুলো দেখতে পারো, কিন্তু 1 আর 5-এর জন্য 1 নম্বর আর 5 নম্বর হচ্ছে বাংলা ভার্সনের বইগুলোর মধ্যে অন্যতম। এরপর আমরা চলে যাব তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পোর্শনে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পোর্শনে আমরা ইংলিশ ভার্সনের জন্য বলছি যেসব বইগুলো রয়েছে, এখানে তোমরা 8 নম্বর বইটা এনভায়রনমেন্ট ডিআর খুল্লার তো তোমরা নামটা শুনেছই, তার জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ওপর বই আছে, আমরা পরে সেটার বিষয়ে বলছি। এই বইটা দেখতে পারো। সাবিন্দ্র সিং এর তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি দেখতে পারো। আর এই করমুন্ডি বা ইকোলজি চ্যাপম্যান রিজ, এগুলো তো রয়েছেই। এই 7 আর 8 নম্বর তাদের যথেষ্ট কাজে দেবে। এরপর আমরা চলে যাচ্ছি বাংলা ভার্সনের জন্য, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো তাদের বলছি যে অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই ভীষণ ভালো বই, এটা দেখতে পারো। কুন্তলা লাহিড়ী দত্ত, ডক্টর কুন্তলা লাহিড়ী দত্ত, এই বইটাও যথেষ্ট ভালো। এবং পাশাপাশি ডক্টর গৌতম পালের এই যে 1 নম্বর বইটা, এটাও যথেষ্ট ভালো। তোমাদের অনেকের কাছে সব রকম কালেকশন রয়েছে, তবু যদি বলো যে কোন বইটা মানে একদম পড়তেই হবে, অনিশ বাবুর বইটা দেখতে পারো। তারপর যদি কুন্তলাদির বইটা দেখো, সেটাও দেখতে পারো। এইভাবে এনভায়রনমেন্টটা দেখতে হবে। আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে ডাইনামিক টপিক। এখানে তোমার ডাইনামিক বিষয়গুলো, যেমন ধরো নাম্বার অফ ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া এখন কতগুলো রয়েছে, সেগুলো তোমার পেপার বা ওয়েবসাইট এইসব দেখে, সোশ্যাল মিডিয়া দেখে তোমাকে আপডেট হতে হবে। এই গেল। এরপর আমরা চলে আসছি হিউম্যান জিওগ্রাফি পোর্শনের ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির জন্য তোমাকে তোমাদের যতগুলো বই বলা হয়েছে, এই বইগুলো সবই ভালো ইংরেজিতে, এবং
এখানে একটা ইংরেজি বইতে সবকিছু ভালো নেই। যেমন ভীষণ ভালো বই হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি লিয়াং মর্গান, এই বইটা ভীষণ ভালো। বইটা মার্কেটে পাওয়া যায় না, পুরোনো এডিশন। ইকোনমিক জিওগ্রাফি ট্রুম্যান হাডসন অ্যান্ড জন লোকসান্ডার, এই বইটাও ভালো। পাশাপাশি গুহ চট্টরাজের বই যদি কারোর কালেকশনে থাকে সেটা দেখতে পারো। এই বইগুলো তোমরা দেখতে পারো। এবং যদি বাংলা ভার্সনের জন্য যারা পড়বে তারা এই যে অনিশ বাবুর বই, যেটা তোমার সম্পদ অনিশ চট্টোপাধ্যায়, এইটার তোমাদের অনেকের কাছে ওল্ড ভার্সন আছে। ওল্ড ভার্সন আর একটা বেরিয়েছে নিউ ভার্সন। ওল্ড ভার্সনটা ওল্ড সিলেবাসের জন্য, আর নিউ ভার্সনটা নিউ সিলেবাসের। দুটো যদি মিলিয়ে মিশিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমার এই 9 নম্বর বইটা দেখতে পারো, সম্পদ ভূগোলের রূপরেখা, এই বইটাও দেখা যেতে পারে। এরপর আমরা তোমার চলে যাচ্ছি ইকোনমিক জিওগ্রাফির পরেই তোমার রয়েছে রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আমরা দেখছি অনেক বই রয়েছে। এর মধ্যে সব থেকে ইংলিশ ভার্সনের জন্য বেস্ট বই হচ্ছে তোমার এই D.R. খুল্লারের বই। এছাড়া তোমার মাজিদ হোসেন স্যার রয়েছেন। তারপর তোমার রয়েছে পেরিয়ারের একটা নতুন বই বেরিয়েছে, তবে সব থেকে ভালো বই খুল্লার। এবং এছাড়া যদি বাংলা মিডিয়ামের জন্য পড়াশোনা করতে চাও, সেখানে তোমার ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, এই বইটা তোমাদের ক্ষেত্রে খুবই কাজে দেবে। কার্তিক চন্দ্র মন্ডলের ওরিয়েন্টাল পাবলিকেশনের বই, ওরিয়েন্টালের বই লেটেস্ট এডিশন, তোমরা এটা দেখতে পারো। এখন 56 এডিশন চলছে। তো এই বইটাও তোমাদের বাংলা মিডিয়ামের জন্য যথেষ্ট ভালো। আর ইংলিশ মিডিয়ামের জন্য বললাম খুল্লার, পাশাপাশি কার্তিক চন্দ্র মন্ডলের যে আপডেট বই রয়েছে এই ইংলিশ ভার্সনের জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এই বইটাও ইংলিশ মিডিয়ামের জন্য যথেষ্ট কাজে দেবে। মোটামুটি ইন্ডিয়ার জন্য এইগুলো তোমাদের খুব বেশি কাজের বই। আর সব শেষে আমরা চলে যাচ্ছি হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির জন্য বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট তাদের বলি জনসংখ্যা ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, এই দুটো বই তোমাদের যদি থাকে তাহলে কিন্তু আর জনসংখ্যা বসতি ভূগোল সত্যজিৎ ধারা এইটা আর এই জ্যোতির্ময় সেনের বই যদি থাকে তাহলে 90% কভার হয়ে যাবে। বাকি যারা হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য পড়বে তাদের সিটিজ আরবানাইজেশন অ্যান্ড আরবান সিস্টেম, কে সিদ্ধার্থের বইটি ভালো। তারপর তোমার আরবি মন্ডলের বই দেখতে পারো। পাশাপাশি তোমার আর.সি. চাঁদনার বই, এগুলো যথেষ্ট ভালো। মাজিদ হোসেন স্যারের বই হিউম্যান জিওগ্রাফি, মাজিদ হোসেন, এই বইগুলো তোমরা দেখতে পারো। মোট কথা আমাদের যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে যদি আমরা ফলো করি দেখব যে প্রচুর বই রয়েছে। আমি তোমাদের জন্য বাজারের বেস্ট বইগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে দিয়েছি। এবং তার থেকে তোমাদের সুবিধে কি হবে যে এতগুলো বই আছে, তোমার কাছে কোনটা আছে কোনটা নেই এবং তার মধ্যে কোনটা ভালো, সব থেকে ভালো। তারপর তো ভালো জিনিসটা আপেক্ষিক, তো তোমার কাছে যেটা কাজে লাগছে সেটাই ভালো। একটা বই তো শুধু তোমার সিলেবাসের উপর নির্ভর করে তো লেখা হয় না। সব বই ভালো, কিন্তু তার মধ্যে কোনগুলো তোমাদের কাজে লাগবে সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করলাম। পাশাপাশি তোমাদেরকে বলি যে এই সিলেবাস ধরে তোমরা পড়াশোনা করবে। পাশাপাশি টেক্সট বই পড়তেই হবে। যে যেখানে পড়ো না কেন টেক্সট বইয়ের মতো কোনো কিন্তু এত উপকারী বন্ধু পাবে না। এবার অন্য আরেকটা কথা বলি যে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমাদের পিএসসি, এসএসসি এবং এমএসসি ভূগোল সাবজেক্টের জন্য আমরা কোচিং শুরু করেছি। সবে মাত্র শুরু হয়েছে। সেখানে অফলাইন কোচিংটা কলেজ স্ট্রিটে হয় রবিবার করে। এখানে টাইমিংটা 9টা থেকে 11:30 এরকম টাইম রয়েছে। অনলাইন যেটা রয়েছে সেটা তোমার রবিবার হচ্ছে। পাশাপাশি আরেকটা দিন এখানে আমার লেখা হয়নি, এটা হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। টাইমিংটা তোমার 8টা থেকে 10টা এইরকম
টাইমে আমরা রাত্রির 8টা থেকে 10টার মধ্যে ক্লাস নিই। এবং যারা তোমার অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে চাও, তারা নিচের দেয়া যে দুটো নম্বর রয়েছে, প্রথম নম্বরটাতে তোমরা তার মধ্যে যোগাযোগ করতে পারো। এবার আরেকটা বিষয় বলে রাখি যে তোমাদের এই পিএসসি এক্সামে 100 নম্বর ফুল মার্কস থাকলে তোমাদের পেতে হবে অ্যাবাভ 85। অ্যাবাভ 85, তাহলে তার জন্য তোমাদের কিন্তু পড়াশোনা আগে থেকে শুরু করতে হবে। যদি ভাবো যে ফাইনাল নোটিফিকেশন বেরোবে তারপর পড়বো, অনেকে তোমরা সেই রকম ভেবে রেখেছো, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। সাকসেসের জন্য কোনো রকম শর্টকাট মেথড নেই, সাফল্যের জন্য শর্টকাট মেথড মানে একদমই কাজে লাগবে না। এখানে তোমাকে কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে একটা যথার্থ গাইডেন্স নিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি গাইডেন্সের কথা ভাবো, পশ্চিমবঙ্গে জন্য আমার নাম সব তোমরা জানো, সেখানে তোমরা এখানে আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।